বানরের থাবা লিখেছেন ডব্লিউ জ্যাকবস। শীতের রাত, জমাট ঠান্ডা। রাত যত বাড়ছে ঠান্ডাও বাড়ছে, সেই সঙ্গে অন্ধকারও ঘন হয়ে আসছে। লেকশ্যাম ভিলার বাইরের ঘরেও ঘন অন্ধকার। দূরে আগুন থাকা সত্ত্বেও জমাটি আঁধার হালকা হয়নি। ছায়া থমথমে ঘরে বসে একজন লোক তার ছেলের সঙ্গে দাবা খেলছেন। তিনি ভালো খেলুড়ে, নানা কৌশলে ছেলেকে বিপদে ফেলবার চেষ্টা করছেন, কিন্তু পেরে উঠছেন না, কারণ ছেলেও পাকা খেলোয়াড়। ছেলের মা আগুনের পাশে একটি চেয়ারে বসে উল বুনছেন আর খেলা দেখছেন। তার মাথার সব চুলই প্রায় সাদা, দেখলেই বোঝা যায় বয়স হয়েছে। তিনি ওদের কাণ্ড দেখে হেসে উঠছেন এবং মাঝে মাঝে কথা বলছেন। ভদ্রলোকের নাম মিস্টার হোয়াইট। তিনি খেলার মাঝে হঠাৎ একটা মারাত্মক ভুল করে বসলেন এবং সেই ভুলটা ছেলের নজরে পড়বার আগেই ভদ্রভাবে শুধরে নেবার চেষ্টা করলেন। কিন্তু যখন সেটা সম্ভব হলো না, তখন ছেলের নজরটা মায়ের দিকে সরিয়ে আনবার জন্যে স্ত্রীকে বললেন, বাইরে কি জোরে বাতাস বইছে, শুনতে পাচ্ছ? ভদ্রলোকের স্ত্রী কিন্তু ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি তার নজর দাবার ওপর রেখেই বললেন, পাচ্ছি, কারণ ছেলে খেলায় হেরে যাবে এটা তার ইচ্ছে নয়। ভদ্রলোক তখন শান্তভাবে দাবার বোর্ডে হাত রেখে বললেন, বাইরে যা ঠান্ডা, আমার মনে হয় না যে আজ রাতে সে এখানে আসবে। এতক্ষণে ছেলেটি মুখ তুলে বলল, বাবা, তুমি কিন্তু হেরে যাচ্ছ। ভদ্রলোক বললেন, বুঝতে পেরেছি, এখন তুমি উঠে যেতে চাইবে, এটা কিন্তু অন্যায়। ভদ্রলোকের স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিতে গিয়ে নরম গলায় বললেন, হতাশ হও না, পরের বারে তুমি জিতবে। ভদ্রলোক একটু হেসে নিজের পাকা দাড়িতে হাত বুলিয়ে কিছু বলতে গেলেন, কিন্তু পরক্ষণেই তার ছেলের কাছেই বাধা পেলেন। হারবার্ট বলে উঠল, মা, গেট টানার শব্দ পেলাম কিন্তু। মিসেস হোয়াইট উলবোনা থামিয়ে দরজার দিকে তাকালেন। একজনের ভারী পায়ে হেঁটে আসবার শব্দ পাওয়া গেল। হারবার্ট বলল, আমার মনে হয় তিনি আসছেন। হারবার্টের বাবা এবারে দরজা খুলে বাইরে গিয়ে একজন ভদ্রলোককে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে এলেন। যিনি ঘরে এলেন তার নাম সার্জেন্ট মেজর মরিস। ভদ্রলোক বয়সী, লম্বা এবং স্থূলকায়। চোখ দুটো অনেকটা জপের মালার গুটির মতো। তিনি হাসি মুখে মিস্টার হোয়াইটের স্ত্রীকে নমস্কার জানিয়ে আগুনের পাশে একটা চেয়ার টেনে আরাম করে বসলেন। মিস্টার মরিস মিস্টার হোয়াইটের দীর্ঘদিনের বন্ধু। মিস্টার হোয়াইট মিস্টার মরিসের জন্যে হুইস্কির ব্যবস্থা করলেন। আজ এত ঠান্ডা পড়েছে যে হুইস্কির ব্যবস্থা না করলে গল্প জমবে না। তিনি হুইস্কির ব্যবস্থা করে সামনের আগুনে চায়ের কেটলি চাপিয়ে নিজের জায়গায় এসে বসলেন। মিস্টার মরিস কোনো কথা না বলে প্রথমেই পরপর 3 গ্লাস হুইস্কি পান করে চেয়ারে গা এলিয়ে দিলেন। তার চোখ দুটো বড় এবং উজ্জ্বল হয়ে উঠল। ঘরে উপস্থিত 3 জন গল্প শোনার জন্যে উসখুস করছিলেন। তারা ভাবছিলেন, এবারে মিস্টার মরিস একটা চমৎকার যুদ্ধের গল্প কিংবা আশ্চর্য সব মানুষের কথা শোনাবেন। মিস্টার হোয়াইট চুপ করেই ছিলেন। এবারে তিনি তার স্ত্রী ও ছেলেকে বললেন, প্রায় 21 বছর পরে আবার মিস্টার মরিসের সঙ্গে আমার দেখা। 21 বছর আগে ও ছিল যুবক এবং অত্যন্ত রোগা। তখন সে একটা গুদমে কাজ করত, আর এখন ওর চেহারাটা একবার দেখো। মিস্টার হোয়াইটের কথা শুনে মিসেস হোয়াইট লজ্জিত হলেন। মিস্টার মরিস কিন্তু নির্বিকার। মিসেস হোয়াইট সে লজ্জা চাপা দেবার জন্যে নরম গলায় বললেন, না না, এমন কি আর মোটা হয়েছেন উনি। মিস্টার মরিস তখনও কোনো কথা না বলে চুপ করে রইলেন। মিস্টার হোয়াইট তার নজরটা এদিকে ফেরাবার জন্যে বললেন, শোনো মরিস, আমি ভারতবর্ষে যেতে চাই। মিস্টার মরিস কথা না শুনে মিস্টার হোয়াইটের দিকে তাকালেন। তারপর তার হুইস্কির গ্লাসটা শেষবারের মতো নেড়ে নিজের মুখে ঢেলে দিয়ে বললেন, আমার মনে হয় তোমার এখানেই থাকা উচিত। মিস্টার হোয়াইট বললেন, না, আমি ভারতবর্ষে গিয়ে সেখানকার পুরনো মন্দির, ফকির এবং বনের জীবজন্তুদের দেখতে চাই। পরে একটা পুরনো কথা মনে পড়ে যেতে তিনি বললেন, আচ্ছা মরিস, তুমি সেদিনে বানরের থাবা বা সেই জাতীয় কিছু একটা আমাকে বলছিলে। না না, ও কিছু না। মিস্টার মরিস তাড়াতাড়ি কথাটা চাপা দিতে চাইলেন। মিসেস হোয়াইট কথাটা শুনে অবাক হয়ে বললেন, বানরের থাবা?
মিস্টার মরিস খুব তাচ্ছিল্যে স্বরে বললেন, হ্যাঁ, আমার মনে হয় কোনো ম্যাজিক ট্যাজিক হবে। তিনি অন্যমনস্কভাবে খালি হুইস্কির গ্লাসটা নিজের মুখের কাছে নিয়ে এসে পরে আবার নামিয়ে রাখলেন। তা দেখে মিস্টার হোয়াইট আবার সেটা পূর্ণ করে দিলেন এবং তিনজনেই তার কাছে এগিয়ে এসে বসলেন। মিস্টার মরিস তখন প্রত্যেকের মুখের দিকে তাকালেন এবং নিজের পকেট হাতড়ে একটা সাদা কাগজ বের করে তাদের সামনে তুলে ধরে বললেন, দেখো, এটা একটা সাধারণ থাবা, পুরনো মমি থেকে নেওয়া। তিনি কাগজখানা মিসেস হোয়াইটের দিকে মেলে ধরলেন। মিসেস হোয়াইট সঙ্গে সঙ্গে একটু পিছিয়ে গেলেন, কিন্তু তার ছেলে সেটা মিস্টার মরিসের হাত থেকে নিয়ে পরীক্ষা করতে শুরু করে দিল। মিস্টার হোয়াইট আবার তখনই সেটা ছেলের হাত থেকে নিয়ে নিজে ভালো করে পরীক্ষা করতে করতে টেবিলে রেখে বললেন, এর বিশেষত্বটা কি? মিস্টার মরিস বললেন, একজন বৃদ্ধ ফকির এটা আমাকে দিয়ে একটি প্রবাদ বাক্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি সত্যিই একজন সৎ ব্যক্তি ছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে প্রতিটি মানুষ তার ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। যদি কেউ তার ভাগ্যকে কোনো প্রক্রিয়ার দ্বারা বদলাবার চেষ্টা করে তাহলে সে নিজের জীবনেই দুঃখ ডেকে আনে। তিনি বলেছিলেন, তিনজন মানুষ আলাদা আলাদাভাবে তিনটি ইচ্ছা একই থাবার কাছে চাইতে পারবে। মিস্টার মরিস এবারে প্রত্যেকের মুখের দিকে তাকালেন, কিন্তু কেউ কোনো কথা বলল না। ঘরে তখন একটা স্তব্ধতা বিরাজ করতে লাগলো। একটুক্ষণ পর মিস্টার হোয়াইটের ছেলে হারবার্ট একটু ঘুরিয়ে এবং চালাকি করে বলল, তাহলে আপনি আপনার যে কোনো তিনটি ইচ্ছা এই থাবার কাছে চাইলেন না কেন? মিস্টার মরিস গম্ভীরভাবে বললেন, আমি চেয়েছি। তারপরেই তিনি এত গম্ভীর হয়ে গেলেন এবং তার মুখ এত ফ্যাকাশে হয়ে গেল যে ঘরের উপস্থিত সকলে তাকে আর কোনো প্রশ্ন করতে সাহস পেলেন না। কিছুক্ষণ নীরবে কাটল। তারপর মিসেস হোয়াইট অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আপনার বাঞ্ছিত সেই তিনটি ইচ্ছা কি সত্যি ফলবান হয়েছিল? হ্যাঁ, মিস্টার মরিস মুখ দিয়ে শব্দটি উচ্চারণ করে দূরে দৃষ্টি নিবদ্ধ করলেন। তিনি হুইস্কির গ্লাসটা নিজের দাঁতে জোরে চেপে ধরলেন। মিসেস হোয়াইট তখন সাহস পেয়ে আবার বললেন, আর কেউ কি এই থাবার কাছে কোনো প্রকার ইচ্ছার কথা প্রকাশ করেছিল? মিস্টার মরিস বললেন, প্রথম ব্যক্তি এই থাবার কাছে তার তিনটি ইচ্ছার কথা প্রকাশ করেছিল এবং তিনটি ফলবান হয়েছিল। প্রথম দুটি তিনি কি চেয়েছিলেন আমার জানা নেই, কিন্তু তার তৃতীয় ইচ্ছাটা ছিল মৃত্যু, এবং সেই কারণেই এই থাবাটি আমার হাতে এসেছে। তিনি কথা কয়টি বলে চুপ করে গেলেন এবং তার বলার ভঙ্গিটি এত গম্ভীর ছিল যে আর কেউ কোনো প্রশ্ন করলেন না। ঘরে আবার একটা নীরবতা নেমে এলো। শেষে মিস্টার হোয়াইট বললেন, তুমি যদি তোমার তিনটি ইচ্ছাই পেয়ে থাকো তবে এটা অকারণ আর তোমার কাছে রেখেছ কেন? মিস্টার মরিস মাথা নেড়ে বললেন, শখ মেটাবার জন্যে। পরে তিনি আস্তে আস্তে বললেন, আমি ভেবেছিলাম এটা বেচে দেব, কিন্তু পরে ভেবে দেখলাম আমার দ্বারা সম্ভব হবে না, কারণ এই থাবার ছাপটি ইতিমধ্যেই কিছু অঘটন ঘটিয়ে বসে আছে। তাছাড়া লোকে এটা কিনতে চাইবে না, কারণ কিছু লোক ভাববে যে আমি মিথ্যা একটি গল্প বানিয়ে সকলকে বলে বেড়াচ্ছি। আবার কেউ বা হয়তো তাদের ভাগ্যকে আগে যাচাই করে দেখে পরে দাম দিতে চাইবে। সুতরাং মিস্টার হোয়াইট তখন মিস্টার মরিসের দিকে স্থির দৃষ্টি রেখে বললেন, তুমি যদি আবার নতুন করে তোমার তিনটি ইচ্ছার কথা জানাও তাহলে ফলবে কি? আমি জানি না, কারণ এ প্রশ্নের জবাব আমার কাছে নেই। তিনি কথা বলতে বলতে সেই বানরের থাবার ছাপটি আলতোভাবে নিজের দু আঙ্গুলে ধরে হঠাৎ আগুনে নিক্ষেপ করতে গেলেন। মিস্টার হোয়াইট এটার জন্য একটুও প্রস্তুত ছিলেন না। তার গলা দিয়ে একটা অস্ফুট স্বর বেরিয়ে এলো। তিনি তার বন্ধুকে থামাতে গেলেন এবং শেষে কেড়ে নিলেন। মিস্টার মরিস গম্ভীর হয়ে বললেন, না না, তুমি ওটাকে পুড়ে যেতে দাও। মিস্টার হোয়াইট বললেন, তুমি যদি এটা আর না রাখতে চাও তবে আমাকে দাও। মিস্টার মরিস তখন বেশ জোরের সঙ্গে বললেন, না, তোমাকে দেব না, আমি এটা আগুনেই ফেলে দেব। তুমি যদি আমার কথা না শুনে এটা তোমার কাছে রাখো তবে ভবিষ্যতে এর ফলের জন্যে আমাকে দায়ী করতে পারবে না। কাজেই আমি বলি, তুমি সুস্থ মানুষের মতো এটা আগুনে ফেলে দাও। মিস্টার হোয়াইট ছবিটি ভালো করে পরীক্ষা করে বললেন, তুমি এটা নিয়ে আর কি করবে? এটা আমার কাছেই থাক। বেশ,
কিন্তু ফলাফলের জন্যে আমি দায়ী নই, জানবে। তাহলে তুমি এখন ওটাকে তোমার ডান হাতে উঁচু করে তুলে তোমার ইচ্ছার কথা জোরে জোরে বলো, আমরা শুনি। মিসেস হোয়াইট তখন হেসে বললেন, হ্যাঁ, আরব্য রজনীর গল্পের মতো জোরে জোরে বলো, যাতে সবাই শুনতে পায়। তিনি কথা শেষ করে রাতের খাবার তৈরি করতে চলে গেলেন। যাবার সময় বললেন, দেখো বাপু, তুমি আবার আমার জন্যে 4 জোড়া হাত চেয়ে বসো না। ঘরের সকলেই হো হো করে হেসে উঠলেন এ কথায়। মিস্টার হোয়াইট সেই থাবার ছবিটা হাতে নিয়ে তার ইচ্ছার কথা জানাবার জন্যে প্রস্তুত হলেন। মিস্টার মরিস বললেন, আমি আশা করি তুমি স্বাভাবিক কিছু একটা চাইবে, অস্বাভাবিক কিছু চাইবে না। মিস্টার হোয়াইট হঠাৎ একটা নতুন সিদ্ধান্তে এলেন। তিনি সকলকে অবাক করে দিয়ে সেটা নিজের পকেটে রেখে দিলেন। সবাই তার মুখের দিকে তাকালেন এবং কিছু বলতে গেলেন, কিন্তু ঠিক তখনই রাতের খাবার আসাতে সেই থাবার কথা ভুলে একটি টেবিলে গোল হয়ে বসে খেতে শুরু করলেন। খাওয়া চলতে লাগলো, সকলেই চুপচাপ। অনেকক্ষণ পর মিস্টার মরিস অন্য প্রসঙ্গে এলেন। তিনি যুদ্ধের গল্প বলতে লাগলেন, সৈনিকদের বীরত্বের গল্প এবং ভারত অভিযানের গল্প। উপস্থিত সকলে মন দিয়ে গল্প শুনতে লাগলেন। এইভাবে রাত বাড়তে লাগলো এবং একসময় তাদের আহারও শেষ হলো। মিস্টার মরিস শেষ ট্রেনের যাত্রী, তার আর অপেক্ষা করা চলে না। তিনি সকলের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। হারবার্ট তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। সে কিন্তু থাবাটির কথা ভোলেনি। সে এবারে এগিয়ে এসে বলল, বানরের থাবা সম্পর্কে উনি যা বললেন তা যদি সত্যি হয় তবে আমরা এটা ভাঙিয়ে অনেক কিছু করতে পারবো। আচ্ছা বাবা, তুমি কি তাকে এর মূল্য হিসেবে কিছু দিয়েছ? যৎ সামান্য, সে চায়নি, আমি তাকে প্রায় জোর করেই দিয়েছি, কিন্তু তবুও সে ওটাকে আগুনে ফেলে দেবার জন্যে বারবার চাপ দিচ্ছিল। হারবার্ট হাসতে হাসতে বলল, স্বাভাবিক, এখন আমরা ওটা দিয়ে শুধু ধনী বা খ্যাতিবান হতে চাইব না, আমরা আরও বেশি কিছু চাইব। হারবার্ট বুক ফুলিয়ে বলল, আমরা রাজা অথবা সম্রাট হতে চাইব, তবেই আমরা সুখী হতে পারব। মিস্টার হোয়াইট নিজের পকেট থেকে বানরের থাবার ছবিটি বার করে আলোতে ধরে বেশ ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলেন। তিনি দেখতে দেখতে আপন মনেই বললেন, সত্যি কথা বলতে কি চাইব সেটা আমি নিজেই ভালো করে জানি না। আমার মনে হচ্ছে আমি যা চাই পেয়ে গেছি। হারবার্ট তখন কাছে এসে বলল, আমার মনে হচ্ছে তুমি তোমার বাকি বাড়ি ভাড়ার টাকাটা দিতে পারলেই খুশি। তাহলে আপাতত তুমি তোমার জন্যে 200 পাউন্ডই চাও, দেখো কি হয়। হারবার্টের বাবা সে কথাই খুশি হলেন। তিনি ওই 200 পাউন্ড চাইবার জন্যে প্রস্তুত হলেন। হারবার্ট তার প্রস্তুতি পর্ব দেখে মায়ের দিকে তাকালো এবং আনন্দে পিয়ানোর কাছে বসে একটি সুন্দর সুর বাজাতে লাগলো। হারবার্টের বাবা তখন বানরের থাবার ছবিটি ডান হাতের 2 আঙ্গুলে তুলে ধরে স্পষ্ট এবং জোর গলায় বলতে লাগলেন, আমি 200 পাউন্ড পেতে ইচ্ছা করি। হারবার্টের পিয়ানোর সুর এবং পিতার ইচ্ছার ধ্বনি এক হয়ে কিছুক্ষণ ওই ঘরে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু তারপরেই মিস্টার হোয়াইটের আর্তচিৎকার ওই ঘরে একটা বেসুরো আওয়াজ তুলল। হারবার্ট এবং তার মা বিস্ময়ে হতবাক হয়ে ছুটে এলেন। মিস্টার হোয়াইট বললেন, আমি যখনই আমার ইচ্ছার কথা জোরে জোরে বলেছি তখনই মনে হলো একটা সাপ যেন আমার সমস্ত হাতে বিষ ঢেলে দিল। হারবার্ট তার মায়ের দিকে তাকালো। মা তার স্বামীর হাত ধরে একটি চেয়ারে বসিয়ে দিলেন। মিস্টার হোয়াইটের সুস্থ হতে একটু সময় লাগলো। তিনি সুস্থ হতে হারবার্ট বলল, আমি কিন্তু এ ঘরে কোথাও টাকা দেখতে পাচ্ছি না। এখন আমি বুঝতে পারছি যে আমরা আদৌ টাকা দেখতে পাবো না, এটা স্রেফ একটা বুজরুকি। মিসেস হোয়াইট বললেন, তুমি যে ব্যথাটা অনুভব করলে আমার মনে হয় ওটা তোমার মানসিক দুর্বলতা। মিস্টার হোয়াইট বললেন, তা হতে পারে, কিন্তু তবু আমি বলবো যে ওটা আমাকে বেশ নাড়া দিয়ে গেছে। আমি বেশ বড় রকমের একটা ধাক্কা খেয়েছি। তারা 3 জন চুপচাপ বসে রইলেন, কোনো কথা বললেন না। বাইরে বাতাসের শব্দ আরও জোরে শোনা যেতে লাগলো। এমন সময় হঠাৎ দোতলার দরজায় ধাক্কা দেবার শব্দ পাওয়া গেল। বৃদ্ধ মিস্টার হোয়াইট আবার নতুন কোনো বিপদের আশঙ্কায় ওপরের দিকে তাকালেন। তারপর সব চুপচাপ, আর কোনো শব্দ বা আওয়াজ শোনা গেল না।
ধীরে ধীরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। তারা অনেকক্ষণ ওখানে বসে থেকে নিজেদের ঘরে শুতে চলে গেলেন। হারবার্ট শুতে যাবার আগে তার বাবা এবং মাকে বলল, আশা করি তোমাদের বিছানার ঠিক মাঝখানে একটা বড় ব্যাগে বাঁধা ওই টাকাটা দেখতে পাবে। সে কথার জবাবে ওর মা বাবা কোনো কথাই বললেন না। মিস্টার হোয়াইটকে কেমন যেন বিষণ্ণ দেখাতে লাগলো। তিনি নিজের ঘরে শুতে চলে গেলেন। পরদিন সকালে সূর্যের উজ্জ্বল আলোয় নিচের বসবার ঘরখানা ভরে গিয়েছে। প্রাতরাশের টেবিলে বসে হারবার্ট গতরাতের কথা ভেবে নিজেই আপন মনে হেসে উঠল। সকালের উজ্জ্বল আলো এবং টাটকা বাতাস গতরাতের গুমোট এবং ক্লান্ত বাতাসকে বের করে দিল। তারা বেশ সতেজ এবং সহজ হয়ে উঠলেন। টেবিলে পড়ে থাকা বানরের সেই নোংরা থাবার ছবিটি এখন বাতাসে উড়ে গিয়ে মেঝেতে অনাদরে গড়াগড়ি খেতে লাগলো, যার উপরে আর কারো সত্যিই কোনো বিশ্বাস ছিল না। খাবার টেবিলে প্রথম মুখ খুললেন মিসেস হোয়াইট। তিনি বললেন, আমার মনে হয় সমস্ত সৈনিকেরাই একরকম এবং একই কথা বলে। গতকাল তোমার বন্ধু মরিসের কথাগুলো আমাদের শোনাই উচিত হয়নি। আমার এখন মনে হচ্ছে আজকের দিনে চাইলেই সব জিনিস পাওয়া যায় না। অকারণ 200 পাউন্ড আমাদের হাতে আসবে কেন? হারবার্ট মায়ের কথা শুনে বেশ ঠাট্টা করে বলল, তুমি চিন্তা করো না মা, টাকাটা হয়তো আকাশ থেকেও আমাদের মাথায় এসে পড়তে পারে। মিস্টার হোয়াইট ছেলের কথা শুনে বললেন, মরিস বলেছিল যে এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই ঘটবে এবং আমরা যদি ইচ্ছা করি এই ঘটনা আবার কোনো পারস্পরিক ঘটনার কারণও নির্দেশ করতে পারে। হারবার্ট তার প্রাতরাশ শেষ করে টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল, যাই হোক, আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা টাকাটা ভাঙিও না। ছেলের কথা শুনে মিসেস হোয়াইট জোরে হেসে উঠলেন। তিনি ছেলের সঙ্গে ঘরের দরজা পেরিয়ে সামনের পথটুকু পর্যন্ত গেলেন এবং আবার ফিরে এসে নিজের আসনে বসলেন। মিস্টার হোয়াইটের মুখের ভাব দেখে মনে হলো তিনি টাকাটা পাবেন বলে এখনও আশা করছেন। এমন সময় দরজায় পোস্টম্যানকে দেখে মিসেস হোয়াইট ছুটে গেলেন। পোস্টম্যান তার হাতে একটি খাম ধরিয়ে দিয়ে চলে গেল। তিনি খুলে দেখলেন সেটা একটা দর্জি দোকানের বিল, অর্থাৎ দর্জি দোকানের মালিক তার প্রাপ্য টাকা চেয়ে পাঠিয়েছে। তিনি মনে একটু হতাশ হলেন। এইভাবে সকাল গড়িয়ে দুপুর এলো। মিসেস হোয়াইটের মনে ধীরে ধীরে একটা ধারণা বদ্ধমূল হতে লাগলো যে মিস্টার মরিস তাদের ভালো হোক এটা নিশ্চয়ই চাইবেন না, কারণ তিনি শোষক শ্রেণীর লোক। গরিবের দুঃখে দুঃখী হওয়া বা অনুভূতিশীল হওয়া তার স্বভাবের বাইরে। সুতরাং তিনি যখন টাকা পাবার একটা সূত্র ধরিয়ে দিয়েছেন তখন সেটা কার্যকরী না হয় স্বাভাবিক। তবু মানুষ আশাবাদী। সেই কারণে তিনি সারাদিন ওই টাকাটা পাবার আশায় রইলেন। দুপুরে খাবার টেবিলে বসে মিসেস হোয়াইট তার স্বামীকে বললেন, আমরা কিছু টাকা পাবার আশা করতে গিয়ে দর্জির বিল পেলাম, অর্থাৎ আমাদের কিছু দিতে হবে। হারবার্ট বাড়ি ফিরে এলে এ কথা শুনলে হাসবে এবং নিশ্চয়ই কিছু হাসির কথা বলবে। মিস্টার হোয়াইট স্ত্রীর কথা শুনে মুখ থেকে বিয়ারের গ্লাসটা নামিয়ে নিয়ে বললেন, কিন্তু আমি যখন আমার ইচ্ছাটা জোরে জোরে বলছিলাম তখন কিছু একটা জিনিস, সেটা সত্যিকারের কি আমি জানি না, আমার হাত বেয়ে নেমে গেল। এ কথা আমি জোরের সঙ্গে বলতে পারি, যে কথা আমি আগেও বলেছি, এবং সেটাই আমাকে খুব ভাবিয়ে তুলেছে। মিসেস হোয়াইট আস্তে আস্তে বললেন, আমার মনে হয় ওটা তোমার একটা মানসিক দুর্বলতা অথবা ভ্রান্তিও বলতে পারো। আমার কিন্তু বারবারই এই কথাই মনে হচ্ছে। মিস্টার হোয়াইট বললেন, না না, এটা আমার কোনো মানসিক দুর্বলতা বা ভ্রান্তি নয়, এটা একটা ঘটনা। আমি যখন কথা বলতে বলতে মিস্টার হোয়াইট বুঝলেন যে তার স্ত্রী অন্যমনস্ক হয়ে পড়েছে। তখন তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? মিসেস হোয়াইট সে কথার কোনো জবাব দিলেন না। তিনি তখন বাইরে তাকিয়ে একটি লোককে ভালো করে লক্ষ্য করছিলেন, যার চলাফেরার মধ্যে যথেষ্ট সন্দেহের কারণ ছিল। কেননা লোকটা বাড়িতে ঢুকবে কি ঢুকবে না সেটা ঠিক করতে না পেরে বারবার দরজার দিকে এগিয়ে এসে আবার পিছিয়ে যাচ্ছে। মিসেস হোয়াইটের মাথায় তখন সেই 200 পাউন্ড প্রাপ্তিযোগের কথাটা বারবার ঘুরে ফিরে আসতে লাগলো। তিনি এবারে আবার নতুন করে আশান্বিত হলেন। ভাবলেন, যদি কপালে লেগে যায়।
সেই জন্যে তিনি বিশেষ নজর দিয়ে সেই লোকটাকে দেখতে লাগলেন। তিনি লক্ষ্য করে দেখলেন লোকটা সুন্দর পোশাকে সজ্জিত এবং সিল্কের একটা ঝকঝকে টুপি পরা। লোকটা 3 বার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো, একটু চিন্তা করল এবং 3 বারই পিছিয়ে গেল। চতুর্থবারে সে তার হাতটা দরজার উপর রাখল এবং হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সেটা খুলে বাগানের পথটুকু জোরে জোরে হেঁটে আসতে লাগলো। মিসেস সেটা দেখে দরজার কাছে এগিয়ে গেলেন এবং আগন্তুককে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে এলেন। আগন্তুক ভিতরে এসে মিসেস হোয়াইটের দিকে ভালো করে তাকালেন এবং ঘরখানা ভালো করে চোখ বুলিয়ে নিয়ে মিস্টার হোয়াইটের দিকে নজর রাখলেন। মিসেস হোয়াইট তাকে বসতে অনুরোধ করলেন। লোকটি কিন্তু কোনো জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং বেশ কিছুক্ষণ নীরবতার পর বলল, আমি ম অ্যান্ড মেগিন্স কোম্পানি থেকে আসছি, তারা আমাকে পাঠিয়েছেন। কথা শুনে মিসেস হোয়াইট এক নিঃশ্বাসে বললেন, কে, কি জন্যে? সেখানে কি কিছু ঘটেছে? হারবার্টের কি কিছু হয়েছে? কি হয়েছে আপনি বলুন। মিস্টার হোয়াইট তখন তার স্ত্রীর মানসিক অবস্থা বুঝতে পেরে আগন্তুককে বললেন, ইনি হারবার্টের মা। আপনি সুস্থ হয়ে বসে ব্যাপারটা ভালো করে খুলে বলুন, 2 কথাই শেষ করে দেবেন না। আমি জানি আপনি অশুভ কোনো সংবাদ বহন করে আনেননি। আগন্তুক বললেন, আমি দুঃখিত। মিসেস হোয়াইট বললেন, আমার ছেলে কি কোনো আঘাত পেয়েছে? আগন্তুক ঘাড় নেড়ে জবাব দিলেন, গুরুতর আঘাত। পরে তিনি ধীরে ধীরে বললেন, তবে সে কোনো ব্যথা অনুভব করেনি। মিসেস হোয়াইট তৎক্ষণাৎ ঈশ্বরের উদ্দেশ্যে হাত জোড় করে বললেন, ঈশ্বরকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তিনি শেষবারের মতো ধন্যবাদ কথাটা বলবার সময় তার স্বামী এবং আগন্তুকের মুখের দিকে তাকিয়ে আসল সত্য বুঝতে পারলেন। আগন্তুকের কথার মর্ম উপলব্ধি করলেন এবং সঙ্গে সঙ্গে ভয়ে তার মুখ শুকিয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, হাত পা কাঁপতে লাগলো। তিনি কাঁপতে কাঁপতে তার হাতটা স্বামীর গায়ে রেখে বসে পড়লেন। কোনো কথা বলতে পারলেন না। সমস্ত ঘরে একটা নীরবতা নেমে এলো। বেশ কিছুক্ষণ পরে আগন্তুক সমস্ত নিস্তব্ধতা ভেঙে নিচু গলায় বলল, হারবার্ট একটা বিরাট যন্ত্রে আটকে গিয়েছিল। মিস্টার হোয়াইট চোখ তুলে বললেন, মেশিনে আটকে গিয়েছিল? হ্যাঁ। মিস্টার হোয়াইট তখন জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়েছিলেন এবং স্ত্রীর হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে মৃদু মৃদু চাপ দিচ্ছিলেন। 40 বছর আগে বিবাহের প্রথম জীবনে যা তিনি করেছেন, কিন্তু এখন স্ত্রীর হাতে মৃদু চাপ দিয়ে নিজের দুঃখ ভোলবার চেষ্টা করছিলেন এবং মনে সাহস ও শক্তি ফিরিয়ে আনতে চাইছিলেন। শেষে তিনি আগন্তুকের দিকে মুখ ফিরিয়ে বললেন, আমাদের একমাত্র ছেলে, কাজেই সহ্য করা কঠিন। আগন্তুক আস্তে আস্তে চেয়ার ছেড়ে জানালার কাছে এসে দাঁড়ালো এবং গলাটা ভালো করে পরিষ্কার করে বলল, আপনাদের এই বিরাট ক্ষতির জন্যে কোম্পানি আন্তরিক সহানুভূতি জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই বুঝবেন যে আমি আমার কোম্পানির আজ্ঞাবহ ভৃত্য মাত্র এবং তাদের হুকুম তামিল করতেই এখানে এসেছি। আমি নিরুপায়। আগন্তুকের এই কথার কেউ কোনো জবাব দিল না। মিসেস হোয়াইটের চোখ ফ্যাকাশে, করুণ, নিঃশ্বাস প্রায় বন্ধ। তিনি চেয়ারে হেলান দিয়ে বসে। মিস্টার হোয়াইটের তখন তার বন্ধু মরিসের প্রথম ইচ্ছার কথা মনে পড়ল। বানরের থাবার গল্প বলতে গিয়ে সে যা বলেছিল। আগন্তুক পুনরায় বলল, আমাদের কোম্পানি বলে পাঠিয়েছেন যে তারা আর কোনো দায়িত্ব দাবি করছেন না, কোনো ঋণও স্বীকার করছেন না। উপরন্তু আপনাদের পুত্রের কৃতকর্মের জন্যে কোম্পানি ক্ষতিস্বরূপ কিছু সাহায্য দিতে চায়। মিস্টার হোয়াইট বললেন, কত? 200 পাউন্ড। মিসেস হোয়াইটের মুখটা অসাড় হয়ে গেল। মিস্টার হোয়াইট একটা শুকনো হাসি হেসে উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলেন। বাড়ি থেকে 2 মাইল দূরে একটা নতুন গোরস্থানে মিস্টার হোয়াইট এবং তার স্ত্রী তাদের একমাত্র পুত্রকে কবর দিলেন এবং অত্যন্ত ধীর পায়ে বাড়ি ফিরে এলেন। বাড়িতে একটা নীরবতা নেমে এলো। একটা শোকাচ্ছন্নতা ওই বাড়িটাকে দীর্ঘদিন ঘিরে থাকলো। এই ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে তারা প্রথমে ভালো করে উপলব্ধি করতে পারলেন না, ভাবতে পারলেন না যে তাদের জীবনে কি ঘটল। যতদিন যেতে লাগলো তত যেন সেই দুঃখের ভার তাদের স্থায়ীভাবে ঘিরে ধরতে লাগলো এবং একটা উদাসীনতা
ও ভগ্ন হৃদয় করে তুলতে লাগলো। এখন তারা দুজনে একই ঘরে অনেকক্ষণ পাশাপাশি বসে থাকেন, কিন্তু কোনো কথা বলতে পারেন না। তারা জানেন যে আর বলবার মতো কিছু নেই। একটা দীর্ঘ ক্লান্তিতে তাদের দিন কাটতে লাগলো। ছেলের মৃত্যুর 1 সপ্তাহ পরে একদিন অনেক রাত্রে একটা চাপা কান্নার আওয়াজে বৃদ্ধ হোয়াইটের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন যে তার স্ত্রী বিছানায় নেই। ঘরটা অত্যন্ত অন্ধকার। তিনি ওই অন্ধকারে কান্নার আওয়াজটা বোঝবার চেষ্টা করতে লাগলেন। শেষে বুঝলেন যে চাপা কান্নার আওয়াজটা সামনের ওই জানালার কাছ থেকেই আসছে। তার স্ত্রী একাকী ওখানে দাঁড়িয়ে। তিনি বিছানায় উঠে বসে স্ত্রীর নিঃসঙ্গতা অনুভব করে কাছে ডাকলেন। তার স্ত্রী তখনও জানালায় দাঁড়িয়ে চাপা কান্নায় ভরিয়ে দিতে লাগলেন। মিস্টার হোয়াইট বললেন, এদিকে এসো, তোমার ঠান্ডা লাগবে। স্বামীর কথা শুনে স্ত্রী জোরে কেঁদে উঠে বললেন, বাইরে আমার ছেলের আরও বেশি ঠান্ডা লাগছে। কথা বলতে বলতে মিসেস হোয়াইট আরও জোরে কাঁদতে লাগলেন এবং তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। তিনি ওই জানালায় একভাবে দাঁড়িয়ে রইলেন। মিস্টার হোয়াইটের চোখে তখনও ঘুম জড়িয়ে। তিনি আরও 2-1 বার স্ত্রীকে ডেকে কাছে আনবার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হয়ে শেষে নিজেই বিছানায় আশ্রয় নিলেন এবং ঘুমিয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রীর একটা অদ্ভুত ধরনের কান্নার আওয়াজে তিনি হঠাৎ বিছানায় উঠে বসলেন। তার স্ত্রী পাগলের মতো তার কাছে ছুটে এসে বললেন, সেই বানরের থাবার ছাপটা কোথায়? মিস্টার হোয়াইট অত্যন্ত অবাক এবং উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলেন, কেন, কি হয়েছে? আমি ওটা চাই, তুমি ওটা নষ্ট করে ফেলোনি তো? না, ওটা আমাদের বসার ঘরের ব্র্যাকেটে ঝোলানো আছে। কিন্তু কেন? মিসেস হোয়াইট কাঁদতে কাঁদতে বললেন, ওটার কথা আমার এইমাত্র মনে পড়ল। আমার কেন যে আগে মনে পড়েনি? তোমারও তো মনে পড়তে পারত। কিন্তু ওটা দিয়ে কি হবে? মিস্টার হোয়াইট বিস্ময়ে প্রশ্ন করলেন। মিসেস হোয়াইট বললেন, আরও 2টো ইচ্ছার কথা আমরা জানাতে পারি তো। আমাদের আরও 2টো ইচ্ছে পাওনা আছে। আমরা একটি মাত্র পেয়েছি, কিন্তু এটাই কি যথেষ্ট নয়? না, আমাদের আরও একটি ইচ্ছা চাইতে হবে। ওঠো ওঠো, তাড়াতাড়ি নিচে চলো। এবারে চাইবে আমাদের ছেলে যেন আবার বেঁচে ওঠে। মিস্টার হোয়াইট তার বিছানায় উঠে বসে গায়ের চাদরটা হাঁটু পর্যন্ত নামাতে নামাতে বললেন, তুমি কি পাগল হলে? না না, তুমি ওঠো, তুমি তাড়াতাড়ি ওঠো, আমার একমাত্র ছেলে। মিস্টার হোয়াইট বিছানা থেকে উঠে দেশলাই জেলে একটি বাতি ধরালেন। তারপর নরম গলায় বললেন, এখন যাও, শুয়ে পড়ো। তুমি কি চাইছো তা তুমি নিজেই জানো না। বৃদ্ধা মহিলা কাঁপতে কাঁপতে বললেন, আমাদের প্রথম ইচ্ছার ফল ফলেছে, তাহলে দ্বিতীয়টি কেন ফলবে না? ভদ্রলোক স্ত্রীর কথা শুনে আপন মনে বিড়বিড় করে বললেন, ওটা একটা পারস্পরিক ঘটনা, হঠাৎ ঘটে গেছে। না না, তুমি চলো, তুমি আবার চাইবে। ভদ্রমহিলা এবারে যেন বেশ জোরের সঙ্গেই কথাটা বললেন এবং স্বামীকে টানতে টানতে দরজা পর্যন্ত নিয়ে এলেন। স্বামী বেচারা আর কি করবেন? তিনি ওই অন্ধকার সিঁড়ি হাতড়ে হাতড়ে নিচের ঘরে এলেন এবং একটা ঢাকনার সামনে এসে দাঁড়ালেন। ওখানেই বানরের থাবার ছাপটি রাখা ছিল। তিনি সামনে এসে দাঁড়াতেই তার ছেলের সেই রক্তাক্ত দেহটির কথা মনে পড়ে গেল। ভয়ে তিনি শিউরে উঠলেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। তিনি তাড়াতাড়ি ওটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে গিয়ে দরজা ভুল করলেন। পরে বেশ কয়েকটা চেয়ার টেবিল ডিঙিয়ে ডিঙিয়ে ঘর ছেড়ে একটা টানা বারান্দায় এসে দাঁড়ালেন। বারান্দাটা ভয়ানক অন্ধকার। তিনি সেই অশুভ একটা জিনিস হাতে নিয়ে অন্ধকারের মধ্যে পথ করে করে ওপরের ঘরে এলেন। ওপরের ঘরে এসে দাঁড়াতেই প্রথম তার স্ত্রীর দিকে নজর পড়ল। তিনি দেখলেন তার স্ত্রী কেমন যেন একটা অস্বাভাবিক চোখে তার দিকে তাকিয়ে, যে চোখে নতুন এক আশার আলো জ্বলছে। তিনি সেই মুহূর্তে তার স্ত্রীকে দেখে ভয় পেলেন। তিনি স্ত্রীর মুখের দিকে তাকাতেই স্ত্রী জোর গলায় বললেন, নাও, চাও চাও। বৃদ্ধ ভদ্রলোক একটু ঘাবড়ে গেলেন। তারপর আস্তে আস্তে বললেন, আমাদের এই চাওয়াটা খুবই অন্যায় হবে, বোকামিও হতে পারে। মানে আমরা আবার নতুন কোনো বিপদেও পড়ে যেতে পারি। না না, তুমি চাও, আমি বলছি তুমি চাও। ভদ্রমহিলা শেষবারে আরও জোর দিয়ে কথাটা বললেন। ভদ্রলোক তখন আর কোনো উপায় না দেখে
অসহায়ের মতো তার ডান হাতটা ওপরের দিকে তুলে বললেন, আমাদের ছেলে যেন আবার বেঁচে ওঠে, এটাই এখন আমাদের ইচ্ছা। কথাটা বলার সঙ্গে সঙ্গে তার হাত থেকে ওই কাগজখানা নিচে পড়ে গেল। তিনি সেটার দিকে একবার তাকালেন এবং কাঁপতে কাঁপতে একটা চেয়ারে বসে পড়লেন। তার স্ত্রী সামনের জানালায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। তার দৃঢ় বিশ্বাস এখনই শুভ কিছু একটা ঘটবে এবং তার ইচ্ছা ফলবতী হবার আভাস তিনি পাবেন। ধীরে ধীরে ঘরের বাতিটা নিভু নিভু হয়ে এলো। তাদের ছায়াগুলো লম্বা হয়ে দেওয়ালে পড়তে পড়তে শেষে সরে গেল। বাতিটা নিভে গেল এবং ঘর অন্ধকার হয়ে গেল। ভদ্রলোক ভাবলেন, যাক, বাঁচা গেল। ওই কাগজখানার আর কোনো শক্তি নেই। এখন আমাদের ইচ্ছা আর কার্যকরী হবে না। তিনি নিশ্চিন্ত মনে গুটি গুটি নিজের বিছানায় এসে বসলেন। কিছুক্ষণ পর তার স্ত্রীও আর কোনো কথা না বলে অত্যন্ত ধীর পায়ে তার পাশে এসে বসলেন। তখন দুজনেই নীরব, কারো মুখে কোনো কথা নেই। নিস্তব্ধ ঘরখানায় শুধু দেওয়াল খড়ির টিক টিক শব্দটা কানে বাজতে লাগলো। কয়েক মুহূর্ত নীরবতার মধ্যে কাটল। হঠাৎ একটা ইঁদুর ওই নীরবতার মধ্যে একটা ছোট্ট শব্দ তুলে দেওয়ালের আশপাশ দিয়ে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর ভদ্রলোকের সাহস একটু বাড়ল। তিনি একটি দেশলাই জেলে সেই আলোতে পথ করে করে আরেকটা বাতি আনবার জন্যে নিচে গেলেন। সিঁড়ি দিয়ে নামতেই দেশলাইটা হঠাৎ নিভে গেল। তিনি সেই অন্ধকারে আবার একটা দেশলাই জ্বালাবার চেষ্টা করতে লাগলেন এবং ঠিক সেই মুহূর্তেই বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। শব্দটা কানে আসতেই তার হাত থেকে দেশলাইয়ের বাক্সটা নিচে পড়ে গেল। তিনি স্থির হয়ে দাঁড়ালেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। তিনি আবার কড়া নাড়ার শব্দ পেলেন এবং ভয়ে এক দৌড়ে উপরে এসে দরজাটা বন্ধ করে দিলেন। শব্দটা তৃতীয়বারে সমস্ত বাড়িময় ছড়িয়ে পড়ল। ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, ওটা কিসের শব্দ? ইঁদুরের। ভদ্রলোক কাঁপা গলায় বললেন, ইঁদুরের। সিঁড়ির মুখে আমার পাশ দিয়ে চলে গেল। ভদ্রমহিলা বিছানায় বসে শব্দটা শুনতে লাগলেন। শেষবারের মতো ওই শব্দটা জোরে জোরে সারা বাড়িতে ধ্বনি থেকে প্রতিধ্বনিত হতে লাগল। মিসেস হোয়াইট লাফিয়ে উঠে বললেন, হারবার্ট, ওই যে হারবার্ট। তিনি দরজার দিকে দৌড়ে গেলেন, কিন্তু তার স্বামী সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে বললেন, কোথায় যাচ্ছ? আমার ছেলে, আমার হারবার্ট এসেছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং বলতে লাগলেন, আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, যেতে দাও। তিনি হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলেন, আমি দরজা খুলবই। ভদ্রলোক কাঁপতে কাঁপতে বললেন, ঈশ্বরের দোহাই, তুমি দরজা খুলো না। তুমি তোমার নিজের ছেলেকে ভয় পাচ্ছ, আমাকে ছেড়ে দাও। ভদ্রমহিলা চিৎকার করে বললেন, হারবার্ট, আমি আসছি, আমি আসছি। আবার কড়া নাড়ার শব্দ পাওয়া গেল, এবারে প্রচণ্ড জোরে। বৃদ্ধা মহিলা স্বামীর হাত ছাড়িয়ে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন। ভদ্রলোকও পিছু পিছু দৌড়লেন। স্ত্রীকে বারবার নিরস্ত করবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু সবই ব্যর্থ। বৃদ্ধা মহিলা স্বামীর কথা শুনে ছুটে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে লাগলেন। ভদ্রলোক সিঁড়ির মুখে দাঁড়িয়ে শুনতে পেলেন তার স্ত্রী ঝোলানো কোটের পকেট থেকে চাবিটা বার করে তাকে ডাকছেন, তাড়াতাড়ি এসো, তালাটা ওপরে, আমি খুলতে পারবো না। মিসেস হোয়াইট হাঁফাচ্ছিলেন। তার কণ্ঠস্বর ভয়ানক ক্লান্তিকর বলে মনে হচ্ছিল। ভদ্রলোকের মাথায় তখন হঠাৎ বানরের থাবার কথাটা এসে গেল। তিনি তার স্ত্রীর কথায় কান না দিয়ে ওই ঘরের মধ্যে বানরের থাবার ছবিটা হন্যে হয়ে খুঁজতে লাগলেন। তিনি ভাবলেন, বাতাসে ওটা বাইরে চলে না গিয়ে থাকলেই হয়। ওটা ঠিক এই মুহূর্তে তার একান্ত প্রয়োজন। বাইরে আবার কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। তার স্ত্রী একটি চেয়ার টানতে টানতে ওই দরজার কাছে নিয়ে গিয়ে তারই সাহায্যে তালা খোলার চেষ্টা করছিলেন। কিন্তু ভাগ্যক্রমে ঠিক তখনই তিনি বানরের থাবার ছাপটা হাতের সামনে পেয়ে গেলেন। তিনি সেটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে তার তৃতীয় এবং শেষ ইচ্ছাটি জ্ঞাপন করে নিশ্চিন্ত হলেন। অর্থাৎ তিনি তার শেষ ইচ্ছাটি চাইলেন। সঙ্গে সঙ্গে বাহিরে কড়া নাড়ার শব্দ থেমে গেল, কিন্তু তার প্রতিধ্বনি তখনও ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। তার স্ত্রী অনেক কষ্টে বাইরের দরজা খুললেন এবং ঠান্ডা দমকা হওয়া সেই ঘরে হঠাৎ ঢুকে পড়ে
সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। বাইরে ফাঁকা অন্ধকার। তিনি তার স্ত্রীকে গভীর হতাশায় এবং কান্নায় ভেঙে পড়তে দেখলেন। স্ত্রীর অবস্থা দেখে তিনি বুকে সাহস পেয়ে তার স্ত্রীর পাশে এসে দাঁড়ালেন। মিসেস হোয়াইট বাইরেটা ভালো করে দেখে ছুটে বাগানের গেট পর্যন্ত এলেন। দেখা গেল রাস্তার আলোটি নিভু নিভু হয়ে জ্বলছে। রাস্তা শূন্য, সেখানে কেউ নেই। ধন্যবাদ।